তোমার এমনি ছোট ছোট করে অল্প কিছু লেখা আছে, সেইটা তোমাদের দিয়েছি, ওইটা দিয়ে জাস্ট বলবো, পরে পিপিটিতে দেখাবো তোমাদের। তা প্রথম আমাদের জানতে হবে যে পিরিয়ডাইজেশন জিনিসটা কি। দেখো আমি তোমাদের স্ক্রিন শেয়ার করে জাস্ট ছোট লেখাগুলো দেখাচ্ছি। আসছে স্ক্রিনেতে? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো, আমরা প্রথমেই কি বলছি যে এখানে এটা ভালো আসেনি, আমি তোমাকে ওই ক্যাম স্ক্যানার তুলে দেবো, জাস্ট দেখি। প্রথম বলছি যে পিরিয়ডাইজেশন জিনিসটা কি, আগে আমরা বলি। এমনি দেখবে যখন সিলেবাস আমাদের তোমাদের যে সেমিস্টারের যে রুটিন থাকে, সেখানে যখন কোনো কাজ করানো হয় তখন কি করা হয় না, তখন তোমাদের একটা সিলেবাস দেওয়া হয়। এই সিলেবাস দেবে, সেমিস্টারের সিলেবাস থাকে, তোমাদের পিরিয়ড দেওয়া হয়। পিরিয়ডটা কিভাবে করা হয় না, এই হচ্ছে সিলেবাস। এইটাকে যখন তোমার এই 6 মাসের মধ্যে শেষ করতে হবে, তাহলে এই এতগুলো পিরিয়ড লাগবে, প্রত্যেক পিরিয়ডে এই ক্লাসটা হবে, তাহলে তোমার সিলেবাস শেষ হবে। ওইখান থেকে এসছে পিরিয়ডাইজেশন। তার মানে আমার হাতে একজন খেলোয়াড়কে তৈরি করার জন্য যে সময়টা আছে, সেই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করে আমি কিভাবে তোমার তোমার বেস্ট জিনিসটা তোমার যখন টুর্নামেন্ট তখন আদায় করে নেব, এই যে পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে পিরিয়ডাইজেশন। সেই জন্য আমরা এখানে বলেছি, যে ডেফিনেশনটা দিয়েছি দেখো, বলছি ক্রীড়া প্রশিক্ষণের লক্ষ্য হলো প্রতিযোগিতার সময় প্রতিযোগীকে দক্ষতার শীর্ষে পৌঁছে দেওয়া। এর জন্য কি হয় না, এর জন্য প্রয়োজন তোমার প্র্যাকটিস, অনুশীলনের প্রয়োজন হবে। এইবার অনেক আগে থেকে পরিকল্পনা মাফিক, সময় ও বিজ্ঞান ভিত্তিক অনুশীলনের যে পর্যায়ক্রমিক ভাগ করা হয়, তাকে পর্যায় বলে, যেমন ভাগগুলো লিখেছি: প্রস্তুতি পর্ব, প্রতিযোগিতা পর্ব এবং অবস্থানান্তর কাজ, বা যেটাকে আমরা বলি রিকভারি পিরিয়ড। তাহলে আমি আবার বলছি দেখো, যদি আমি এভাবে বলি, দ্য মেন এম অফ স্পোর্টস ট্রেনিং কি, দ্য এম অফ স্পোর্টস ট্রেনিং ইজ অ্যাচিভমেন্ট অফ টপ ফর্ম অ্যাট দ্য টাইম অফ কম্পিটিশন। অর্থাৎ ধরা যাক তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো, এরকম 100 মিটারে, 400, যারা ভালো, তা আমার কাজ হচ্ছে, ভালো বলে নয়, যে যেমনই হোক, আমার কাজ হচ্ছে তোমার যে এবিলিটি, সেই এবিলিটির ম্যাক্সিমাম ইউটিলাইজ করা, এবং তুমি যেন ঠিক তোমার যখন কম্পিটিশন, সেই সময়ে তুমি যেন তোমার বেস্টটা দিতে পারো। সেই জন্য আমরা বলি মানে স্পোর্টস ট্রেনিং এর এম, দ্য এম অফ স্পোর্টস ট্রেনিং ইজ অ্যাচিভমেন্ট অফ টপ ফর্ম অ্যাট দ্য টাইম অফ কম্পিটিশন। অর্থাৎ কম্পিটিশনের সময় যখন দক্ষতার শীর্ষে পৌঁছে দেয় এইটা ডিউ। এবার কি দরকার, in order to achieve best performance the athlete must have to practice for a longer period of time. That means training is very much essential. এই জন্য কি করা হচ্ছে, বহু আগে থেকে, তার মানে এটা হচ্ছে পিরিয়ডাইজেশন, মানে অনেক আগে থেকে পরিকল্পনা মাফিক, মানে উইথ প্রপার প্ল্যান, যখন and in a scientific way, when you divide and subdivide your total training period into different phases and different cycles in order to achieve the top form at the time of competition, then it will be considered as periodization. অর্থাৎ কি, অর্থাৎ ধরা যাক আমি 6 মাস টাইম পেয়েছি তোমাদেরকে কোচিং করাচ্ছি, 6 মাস পরে একটা টুর্নামেন্ট আছে, তাহলে এই 6 মাস পরে টুর্নামেন্ট আছে, এই 6 মাস ধরে তোমাদের প্র্যাকটিস করাবো। তাহলে এই যে 6 মাস টাইমটাকে যখন আমি বিভিন্ন ভাগে ভেঙে নিচ্ছি, এই যে ভাঙা, এই যে বিষয়টা, এবং কি পরিকল্পনা মাফিক এবং বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন পর্ব এবং উপপর্বে যখন ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে এক একটা জিনিস এক একটা সময়ে ডেভেলপ করছি, এটাই হচ্ছে পিরিয়ডাইজেশন। সেই জন্য কি বললাম, ইট ইজ নাথিং বাট দ্য ডিভিশন and subdivision of total training period into different phases or cycles in order to achieve the top form at the time of competition. অর্থাৎ কম্পিটিশনের সময় তুমি যেন তোমার বেস্টটা দিতে পারো, সেই জন্য যখন টোটাল টাইমটাকে বিভিন্ন পর্ব এবং উপপর্বে ভাগ করে নিয়ে আমি তোমাদের ট্রেনিং করাচ্ছি, তখন সেটাকে বলা হবে তোমার পিরিয়ডাইজেশন। তার মানে কিছুই না, আমার টোটাল টাইমটাকে বিভিন্ন ভাগে বা বিভিন্ন পর্ব এবং উপপর্বে ভেঙে নেওয়া। কারণ কি, the basic reason is that the sports performance
সেম, কিন্তু সব কটা পারফরমেন্স ফ্যাক্টর গুলোকে আমরা একই সঙ্গে বাড়াতে পারি না। এই যে স্পোর্টস পারফরমেন্স অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করছে, কিন্তু সেই বিষয়গুলো একসঙ্গে বাড়ানো যায় না। তার জন্য কি দরকার? তার জন্য আমার আগে থেকে একটা বিজ্ঞান ভিত্তিক উপায়ে যদি তোমাকে ট্রেনিংটা করানো হয়, তাহলেই আমি এই বেস্ট রেজাল্টটা পেতে পারি। এর জন্য কি করা হয়, আমার হাতে যে সময়টা আছে, এই সময়টাকে যখন বিভিন্ন ছোট ছোট পর্ব এবং উপপর্বে ভেঙে নেব, ভেঙে নিয়ে তোমাদের পরে যখন বলবো এই যে ভাঙছি, কখন কোন জিনিসটা বাড়াতে হবে, যখন সেইগুলো বলবো তখন আইডিয়াটা ক্লিয়ার হবে। মানে প্রথম হচ্ছে পিরিয়ডাইজেশন কি না, পিরিয়ডাইজেশন হচ্ছে আমার হাতে টুর্নামেন্টের আগে যে সময় আছে, সেই সময়টাকে বিভিন্ন ভাগে ভেঙে নিয়ে বিভিন্ন ফ্যাক্টর গুলোকে একটার পর একটা ডেভেলপ করে এমন ভাবে করব, করে নয় এমন ভাবে করব যাতে ওই 6 মাস পর বা 3 মাস পর যে টুর্নামেন্টটা আছে, যেন সেই টুর্নামেন্টে আমি বেস্ট। এটাই হচ্ছে পিরিয়ডাইজেশন। তাহলে এটা 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 তোমার ক্লিয়ার হয়েছে পিরিয়ডাইজেশন? Yes, তো sir. ওকে, সেই জন্য আমরা কি বললাম, দ্য এইম অফ স্পোর্টস, স্পোর্টস ট্রেনিং এর এম আমরা আগেই প্রথম দিনই বলেছিলাম যে এইম অফ স্পোর্টস ট্রেনিং। স্পোর্টস ট্রেনিং এর এম কি না, এইম অফ স্পোর্টস ট্রেনিং হচ্ছে কি না, প্রতিযোগিতার সময় দক্ষতার শীর্ষে পৌঁছে দেওয়া প্রতিযোগীকে। তাহলে আমি ইংরেজিতে বলেছিলাম অ্যাটেনমেন্ট অফ টপ লেভেল অফ পারফরমেন্স অ্যাট দ্য টাইম অফ কম্পিটিশন। অ্যাটেনমেন্ট মানে অর্জন করা, অ্যাটেন্ড করা কিনা টপ লেভেলে পৌঁছানো, কখন? অ্যাট দ্য টাইম অফ কম্পিটিশন। এটা বলছিলাম এম। এই জন্য কি করা হয় যে আমার হাতে যে in order to achieve the top form, when we divide and subdivide our total time into different phases and different cycles, then it will be considered as periodization. এটাকে তখন periodization বলে কনসিডার করা হবে। এবং তার জন্য দেখবে, due to this reason we can say that the aim of periodization and aim of sports training are same. তাহলে স্পোর্টস ট্রেনিং এর এম কি, অ্যাটেনমেন্ট অফ টপ লেভেল অফ পারফরমেন্স। পিরিয়ডাইজেশন কেন করা হয়? টপ লেভেলে পৌঁছার জন্য। তাহলে যদি বলে তাহলে পিরিয়ডাইজেশন এর এম কি, the aim of periodization is also same as sports training, that means to achieve the top form at the time of competition. আচ্ছা, তার আগে এবার তোমাদের জিজ্ঞাসা করি, আমি হয়তো বলেছিলাম একদিন যে যদি তোমাকে বলা হয় যে আহ, what are the factors that can influence the sports performance, যদি তোমাকে প্রশ্ন করে what are the factors that can influence your sports performance, কেউ বলতে পারবে? হ্যালো, স্যার আরেকবার বলুন। আমি বলছি হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ক্যান অ্যাফেক্ট দ্য স্পোর্টস পারফরমেন্স, কোন কোন বিষয় ক্রীড়া দক্ষতাকে প্রভাবিত করে? বডি ফিটনেস। Equipment. এক মিনিট, প্রথম কথা হচ্ছে যে এই যে বডি ফিটনেস এইসব টার্ম আবার কোথা পেলে তো? তুমি শুধু ফিটনেস বলো, আর ফিটনেস হলে তো বডি এই হবে, আর বডি ফিটনেস আবার কি? কোনো জায়গায় কোথাও তুমি বলো ফিজিক্যাল ফিটনেস বা শুধু ফিটনেস বলো। এই বডি ফিটনেস টার্ম কোনো বইয়ে কোথাও পেয়েছো তুমি যেখানে লেখা আছে বডি ফিটনেস? না স্যার, তবে ওই দুটো স্পেসিফাই করতে গিয়ে আমি ওটা টার্মটা ইউজ করেছি। হ্যাঁ, তুমি মানে যেগুলো পাবে না সে তখন তুমি বলো ফিজিক্যাল ফিটনেস, একটাকে বলো মেন্টাল ফিটনেস। তুমি মানে যেটা বলতে চাইছো যে ফিজিক্যাল ফিটনেস, ঠিক আছে, এটা এটা একটা ফ্যাক্টর। এই পয়েন্টটা ঠিক আছে, আর কেউ বলো। ও যেটা বলেছে যে স্যার ফিজিক্যাল হলো ফিটনেস। প্র্যাকটিস। স্যার ক্লাইমেট, ইকুইপমেন্ট। হ্যাঁ, ক্লাইমেট, ইকুইপমেন্ট এটা হবে। আর দেখো, তাহলে আগে আমরা জানি যে কোন কোন ফ্যাক্টর গুলো স্পোর্টস পারফরমেন্স কে প্রভাবিত করে। দেখো, আমি প্রথম একদিন তোমাদের, আমি মনে নেই বলেছিলাম কিনা, আমি কি আগে বলেছিলাম এর মানে উত্তর বা কিরকম বলতে হবে বলেছিলাম? দেখবে আমরা বলেছিলাম যে স্পোর্টস পারফরমেন্স ডিপেন্ডস অন সো মেনি ফ্যাক্টরস and these factors can be summarized into 5 broad headings। 5টা হেডিং এর আন্ডারে মোটামুটি আনতে পারি। কি কি? প্রথম বলেছিলাম এন্ডোজেনিক ফ্যাক্টর, একটা বলেছিলাম না, এন্ডোজেনিক ফ্যাক্টর। এন্ডোজেনিক ফ্যাক্টর means the factor
that can be achieved hereditally, বংশগতভাবে তুমি যেগুলো পেয়ে থাকো, দ্যাট মিন্স দ্য ফ্যাক্টর হুইচ প্রেজেন্ট উইদিন ইউ, ফর এক্সাম্পল fast twitch muscle fiber. That means if any athlete possesses maximum number of fast twitch muscle fiber, then he will be a good sprinter. Basically, muscle fiber generally it is of two types. One is fast twitch muscle fiber, another one is slow twitch muscle fiber. Fast twitch এর বৈশিষ্ট্য কি? এদের contraction and relaxation are more rapid. This is called fast twitch. মানে খুব তাড়াতাড়ি সংকুচিত প্রসারিত হতে পারে। আর তোমার শরীরে যদি ফাস্ট টুইচ মাসল ফাইবার বেশি থাকে, তার মানে তুমি ভালো স্প্রিন্টার তৈরি হবে। এটা হচ্ছে তোমার ভিতর থেকে যেগুলো আছে, যেগুলো তুমি বংশগত হয় পেয়ে থাকো। তেমনি হচ্ছে স্লো টুইচ মাসল ফাইবার। আমরা বলি স্লো টুইচ মাসল ফাইবার কি হয়, হচ্ছে দে ক্যান কন্ট্রাক্ট এন্ড রিল্যাক্স ইন এ দে ক্যান কন্ট্রাক্ট এন্ড রিল্যাক্স ইন এ, কি বলবো ওটাকে, স্লোয়ার প্রসেস। খুব আস্তে আস্তে তার ওই কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়। তার মানে যদি তোমার শরীরে এই স্লো টুইচ মাসল ফাইবার বেশি, তাহলে তুমি ভালো এন্ডিওরেন্স অ্যাথলিট হবে, দূরপাল্লার দৌড়ে তোমার পারফরমেন্স ভালো হবে। এন্ডোজেনিক ফ্যাক্টর such as muscle mass, body fat, ধরা যাক কারোর শরীরে মাসল মাস বেশি আছে, কারোর শরীরে বডি ফ্যাট বেশি আছে, তাহলে এই যেগুলো দ্য কম্পোনেন্টস দ্যাট আর প্রেজেন্ট উইদিন ইউ, যেগুলো তোমার ভিতরেই বর্তমান, সেগুলোকে বলা হয় এন্ডোজেনিক ফ্যাক্টর। দ্যাট মিনস মোস্ট অফ দ্য কেসেস দিস ফ্যাক্টরস আর হেরিডিটিক্যাল ইন নেচার, বেশিরভাগ গুলি বংশগত ভাবে তুমি পেয়ে থাকো। ধরো তোমার হাইট, বডি স্ট্রাকচার, দেখা যাচ্ছে তুমি ভলিবল খেলবে, তোমার হাইট আমাদের মতো, তাহলে তুমি হয়তো খুব জোরে লিবেরোর জায়গায় চেষ্টা করতে পারো, কিন্তু ভালো ভলিবল প্লেয়ার হওয়া খুব মুশকিল হয়ে যাবে তোমার। তাহলে এটা একটা ফ্যাক্টর যেটা তোমার মানে পারফরমেন্সকে প্রভাবিত করবে। সেই জন্য এগুলো দেখবে, এবার ধরো কারোর বাবার হাইট ভালো, মায়ের হাইট ভালো, এই যে বিষয়গুলো যেখানে যার উপর বেস করে তোমার এই হাইটটা বংশগত হয়ে পেয়ে থাকে, এই যে বিষয়গুলো, তার মানে কি হলো, তার মানে কিছু কিছু ফ্যাক্টর থাকে যে ফ্যাক্টর গুলো বংশগত ভাবে তুমি পেয়ে থাকো, যেগুলো তোমার ভিতরেই বর্তমান, সেগুলোকে বলা হয় এন্ডোজেনিক। এন্ডোজেনিক, জিএনআইসি, এন্ডোজেনিক ফ্যাক্টর। দু নম্বর এইমাত্র তোমাদের মধ্যে যে বললে ক্লাইমেট, ওয়েদার, এই ক্লাইমেট, ইকুইপমেন্ট, এইগুলো যেগুলো বললে, এবার কি বলছে, এবার দু নম্বরে বলছে এক্সোজেনিক ফ্যাক্টর, যে ফ্যাক্টর গুলো বাইরের ফ্যাক্টর, কিন্তু এই ফ্যাক্টর গুলো তোমার পারফরমেন্স কে প্রভাবিত করে। সেগুলো কিরকম ফ্যাক্টর, সাচ অ্যাজ ইকুইপমেন্ট, ক্লাইমেট কন্ডিশন, গ্রাউন্ড সারফেস। তুমি বরাবর এখানে খেলে অভ্যস্ত, তোমাকে এক্ষুনি দেখা গেল যে খুব মানে মানে ঠান্ডার কোনো দেশে যে খেলতে হচ্ছে, তুমি কিন্তু সেই পারফরমেন্স করতে পারবে না, কারণ ওই জায়গার সঙ্গে তুমি মানিয়ে নিতে ওরকম অভ্যস্ত নও তুমি। আবার যারা খুব ঠান্ডার দেশে খেলে, ইভেন দেখবে যে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ এইসব যখন খেলা হয়, বা ইংলিশ প্রিমিয়াম লিগ যে খেলাগুলো হচ্ছে, তখন দেখবে তোমার হাতে হাতে ওরা গ্লাভস পরে খেলছে, হালকা হয়তো বরফ পড়ছে এরকম জ্যাকেট খেলছে। ওদিকে আবার যদি খুব গরমের দেশে নিয়ে চলে আসো, তখন দেখবে ওই ওই ক্লাইমেট ওর কিন্তু পারফরমেন্স কে প্রভাবিত করবে। সেই জন্য সেকেন্ড ফ্যাক্টর কি বললাম, এক্সোজেনিক ফ্যাক্টর। নাম্বার 3 হচ্ছে তোমাদের মধ্যে যে বললে বডি ফিটনেস বলছিল, যেটা তো বডি ফিটনেস না, বলছে ফিজিক্যাল ফিটনেস। দ্যাট মিন্স ফিজিক্যাল ফিটনেস প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল for enhancing performance. That means if anyone possesses better fitness, then his performance will be better. তাই আমরা জানি তোমার যদি ফিজিক্যাল ফিটনেস ভালো হয়, তোমার পারফরমেন্স বেটার হবে। মানে ধরা যাক এক্স আর ওয়াই দুজন অ্যাথলিট, এক্স এবং ওয়াই এর অন্য কম্পোনেন্ট সবই একদম সেম সেম, কিন্তু এক্স এর ফিটনেস ওয়াই এর চেয়ে ভালো, তাহলে অবশ্যই তো এক্স হচ্ছে ভালো করবে। তাহলে physical fitness one of the important factor that can influence your performance, যে তোমার পারফরমেন্স কে প্রভাবিত করে। নেক্সট ওয়ান ইজ টেকনিক ট্যাকটিক্স ফ্যাক্টর। তোমার টেকনিক কিরকম আছে, তোমার ট্যাকটিক্স কিরকম, এই যে বিষয়গুলো, এগুলো পরে যখন আসবে দেখবে। অ্যাকচুয়ালি টেকনিক বলি যে কোনো স্কিল যখন আমরা অ্যাকোয়ার করি, ওই জন্য বলি অ্যাকুইজিশন অফ স্কিল ইজ কল্ড টেকনিক, আর ট্যাকটিক হাউ you apply your skill in a different situation, then it will be considered as a tactic.
এই যে বিষয়গুলো, তাহলে টেকনিক ট্যাকটিস এইগুলো একটা ফ্যাক্টর। যেমন কি ধরো ম্যান মার্কিং করবে, জোনাল মার্কিং করবে, 4-3-3 ফরমেশনে খেলবে না 5-3-2 ফরমেশনে খেলবে, এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু তোমার পারফরমেন্সকে প্রভাবিত করে। যেগুলো টেকনিক ট্যাকটিস, দেয়ার আর অ্যানাদার ফ্যাক্টর that is called the technique tactics factor that can influence your performance level. And last one is psychological factor. There are so many psychological factors such as attention, motivation, arousal, anxiety, stress, depression. These are the psychological factors that can influence the performance level. যার জন্য দেখবে বিভিন্ন সাইকোলজিস্ট, তোমার একটা যে টিম থাকে সেইখানে বিভিন্ন সাইকোলজিস্ট রাখা হয়, বিভিন্ন মোটিভেশনাল টক রাখা হয়, যারা এসে তোমাকে মোটিভেট করবে যাতে আরো ভালো করে তুমি পরের ম্যাচটা খেলতে পারো। এরকম বিভিন্ন সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আছে যেগুলো তোমার পারফরমেন্সকে প্রভাবিত করে। তার মানে এই বিভিন্ন ফ্যাক্টর গুলোর উপর নির্ভর করছে। বলছে দিস পারফরমেন্স ফ্যাক্টর ক্যান নট বি ডেভেলপ অল অ্যাট এ টাইম। সবগুলোকে একসঙ্গে কখনোই বাড়ানো যায় না। এই জন্য কি, যেহেতু সবগুলোকে একসঙ্গে বাড়ানো যায় না, সেই জন্য ইন অর্ডার টু ডেভেলপ দ্য পারফরমেন্স ফ্যাক্টর ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার, উই we class divide and subdivide our training period or training duration। আমার যে ট্রেনিং ডিউরেশন যেটা থাকে সেইগুলোকে বিভিন্ন পিরিয়ডে ভাগ করি। কিসের জন্য? যেহেতু সব ফ্যাক্টর গুলোকে একসঙ্গে বাড়ানো যায় না, একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে বাড়াতে হয়, আগে এটা বাড়াবো তারপর ওটা বাড়াবো, এই ওয়েতে বাড়াতে হয়। তার জন্য তোমার করা হয় এই পিরিয়ডাইজেশন। বললাম স্পোর্টস পারফরমেন্স অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, এই সবকটা বিষয় একসঙ্গে বাড়ানো যায় না। তার জন্য কি করি আমরা? তার জন্য একটার পর একটা ফ্যাক্টর গুলোকে বাড়াবার জন্য আমরা পিরিয়ডাইজেশন করি। ক্লিয়ার হয়েছে যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে স্পোর্টস পারফরমেন্স? কেউ কি মাইক্রোফোন অন করছে? মায়ের শব্দ হচ্ছে। এটা হয়েছে। হ্যালো। ইয়েস স্যার। আচ্ছা, এইবার যদি তোমাকে বলে যে প্রিয়োডাইজেশনের উদ্দেশ্যগুলো লেখো, যে রাইট ডাউন দ্য অবজেক্টিভস অফ প্রিয়োডাইজেশন। দেখো এখানে পড়েছি আমরা, রাইট ডাউন দ্য অবজেক্টিভস অফ প্রিয়োডাইজেশন, উদ্দেশ্যগুলো কি লিখেছি কি দেখো, যে প্রতিযোগিতার সময় প্রতিযোগীকে দক্ষতার শীর্ষে পৌঁছে দেওয়া। তার মানে কি বললাম? তাহলে উদ্দেশ্য কি? যদি লক্ষ্য আর উদ্দেশ্য আলাদা করে না বলে তাহলে এইটাকে উদ্দেশ্যের মধ্যে ঢুকিয়ে দেবো। আর যদি বলে লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য, তাহলে এই পয়েন্টটাকে লক্ষ্যের মধ্যে নিয়ে চলে যাও। আর যদি আলাদা করে না বলে শুধু উদ্দেশ্যগুলি বলো, তাহলে ওটাকে আমরা উদ্দেশ্যের মধ্যেও দিয়ে দেবো। তাহলে প্রথম পয়েন্ট কি লিখবো? অ্যাটেনমেন্ট অফ অর অ্যাচিভমেন্ট অফ টপ লেভেল অফ পারফরমেন্স অ্যাট দ্য টাইম অফ কম্পিটিশন। তো কম্পিটিশনের সময় তোমাকে তোমার দক্ষতার শীর্ষে পৌঁছে দেওয়া। 2 নম্বর কি, যে প্রতিটা গেমের জন্য ধরে যাক নকুল ওর ইভেন্ট হচ্ছে, আমি ধরে নিচ্ছি ওর ইভেন্ট হচ্ছে 100 মিটার, উল্টো দিকে অন্য একজন তার ইভেন্ট হচ্ছে 1500 মিটার, আবার কেউ একজন ফুটবল প্লেয়ার তার মেজর গেম, আবার কেউ একজন তোমার বাস্কেটবল প্লেয়ার। আচ্ছা, শব্দ হচ্ছে মাইক্রোফোনটা? ইয়েস স্যার, হালকা শব্দ হচ্ছে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এইবার দেখো, তাহলে এই যে বিভিন্ন জনের বিভিন্ন রকম দরকার আছে, তার অতএব যে 100 মিটার তার যে ফ্যাক্টর গুলো দরকার, যে 15 তার সব সেই ফ্যাক্টর দরকার নেই, তার মতো করে পারফরমেন্স ফ্যাক্টর দরকার। সেই জন্য বলা হয় স্পেসিফিক পারফরমেন্স ফ্যাক্টর। মানে 100 মিটারের জন্য যে ফ্যাক্টর দরকার 1500 মিটারের জন্য অন্য ফ্যাক্টর দরকার, আবার একজন ফুটবল প্লেয়ারের জন্য যে ফ্যাক্টর দরকার বাস্কেটবল প্লেয়ারের জন্য অন্য ফ্যাক্টর দরকার। এই যে বিষয়গুলো, সেই জন্য বলা হচ্ছে যে স্পেসিফিক পারফরমেন্স ফ্যাক্টর গুলোকে ক্রমান্বয়ে বাড়িয়ে তোলা। অর্থাৎ যে টু ডেভেলপ দ্য স্পেসিফিক পারফরমেন্স ফ্যাক্টর ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার। একটা সিকোয়েন্সিয়াল সিকোয়েন্স, এটা সমন্বয় থাকবে। যেমন ধরো আমি পরবর্তী যখন বলবো দেখবে প্রথমে আমরা বাড়াই এন্ডুরেন্স স্ট্রেংথ, তারপরের দিকে বাড়াই তোমার, শেষের দিকে বাড়াই স্পিড। এই একটা সিকোয়েন্স মেনে তোমাকে চলতে হবে। এবার কি তোমার যেটা দরকার, নকুলের জন্য কোন কোন কম্পোনেন্ট দরকার এইগুলো, তাহলে নকুলের এই কম্পোনেন্ট গুলোর মধ্যে আমি এটাকে আগে বাড়াবো, তারপর ওইটাকে বাড়াবো, তারপর ওইটাকে বাড়াবো, এরকম করে করে যেতে হবে। ঠিক আছে? ওই জন্য বলেছি যে টু ডেভেলপ অর টু হ্যাঁ টু ডেভেলপ দ্য স্পেসিফিক পারফরমেন্স ফ্যাক্টর ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার।
3 নম্বরে কি বলেছি, ওয়ার্ক শিডিউলকে মাইক্রো মেজো ম্যাক্রো প্রভৃতি পর্বে ও উপপর্বে বিভক্ত করে যে সময়ের সদ্ব্যবহার করা। এখানে বলছি যে পরবর্তী যখন দেখাবো বিভিন্ন সাইকেল আছে এখানে, এখানে সাইকেল মানে এই যে মানে মাইক্রো মেজো ম্যাক্রো এই 3 ধরনের সাইকেল থাকে। মাইক্রো হচ্ছে দেখবে মাইক্রোস্কোপ থেকে মাইক্রো কথাটা এসছে, মানে সবচেয়ে দিস ইজ দ্য স্মলেস্ট সাইকেল, দেন মেসো সাইকেল, দিস ইজ দ্য মিডিয়াম সাইকেল, এন্ড ম্যাক্রো সাইকেল, দিস ইজ দ্য লংগেস্ট সাইকেল। এটাকে বলা হয় ম্যাক্রো। তার মানে একটা ম্যাক্রোর আন্ডারে কয়েকটা মেসো সাইকেল থাকবে, কয়েকটা মেসো সাইকেলের আন্ডারে কয়েকটা মাইক্রো সাইকেল থাকবে। এই যে সাইকেল মানে ওই ওয়ার্ক শিডিউল, মানে আমার হাতে 6 মাস টাইম আছে, এই 6 মাস টাইমটাকে আমি এরকম করে ভেঙে নেব, সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক শিডিউলকে বিভিন্ন মাইক্রো মেজো ম্যাক্রো প্রভৃতি পর্ব এবং উপপর্বে বিভক্ত করে সময়ের সদ্ব্যবহার করা। দ্যাট মিনস to divide the work schedule into different micro meso and macro cycles in order to utilize your time way, তোমার টাইমটাকে যাতে তুমি প্রপার ওয়েতে ইউজ করতে পারো। এন্ড লাস্ট পয়েন্ট কি বলেছে উদ্দেশ্যে, যে প্রযুক্তিগত ও ব্যবহারগত উভয় প্রকার কৌশল সহজে শেখানো যায়। তার মানে টেকনিক্যাল দুটো বিষয়ই কিন্তু খুব সহজে শেখানো যায়। দ্যাট মিনস টেকনিক্যাল অ্যান্ড ট্যাকটিক্যাল ডেভেলপমেন্ট ক্যান টেক প্লেস সাইমultaneously by dividing the total training period into different phases। এই বিভিন্ন ফেজে ভাগ করার ফলে আমরা একই সাথে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল দুটো বিষয়েরই কিন্তু পাশাপাশি ডেভেলপ করতে পারি। এইটাই হচ্ছে পিরিয়ডাইজেশনের আমার উদ্দেশ্য পিরিয়ডাইজেশন। এইবার এইটা তোমার বিষয় নয়, কিন্তু পিরিয়ডাইজেশন করাতে গেলে আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মোটর লার্নিং। এই মোটর লার্নিং এর ফেজ গুলো লাগবে। এই ফেজ গুলো দেখবে আমরা প্রস্তুতি পর্ব কি করব, দ্বিতীয় প্রস্তুতি পর্বে কি করব, তৃতীয় প্রস্তুতি পর্বে কি করব, এইটা জানতে গেলে আমাদের একটা জিনিস দরকার হবে যে ফেজেস অফ মোটর লার্নিং। তোমরা কেউ শুনেছো নাকি যে মোটর লার্নিং এর ফেজ বা এগুলো কি সুদীপ স্যার কখনো বলেছেন? হ্যালো। নো স্যার, ফেজ হয়নি। না স্যার। আচ্ছা, তাহলে দেখো অ্যাকচুয়ালি মোটর লার্নিং, মোটর কথার অর্থ কি মুভমেন্ট, মানে মুভমেন্ট ওরিয়েন্টেড যে কোনো জিনিস শেখাকেই বলা হবে মোটর লার্নিং। এবং মোটর লার্নিং এর একটা সিম্পল ডেফিনেশন আছে, যেটাকে আমরা বলি দ্য প্রসেস অফ অ্যাকুইজিশন, রিফাইনমেন্ট অ্যান্ড স্টেবিলাইজেশন অফ এ স্কিল ইজ কল্ড মোটর লার্নিং। কি বললাম? দ্য